ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প গুপি গাইন বাঘা বাইন। গুপি গাইন বাঘা বাইন যেমন বাংলা শিশু সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য, তেমনি বাংলা চলচ্চিত্রে এ এক অনন্য সৃষ্টি। আপামর বাঙালি দর্শকের ঘরে ঘরে এই দুটি চরিত্রকে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হলেন লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পৌত্র সত্যজিৎ রায়। সিনেমাতে তার তৈরি গান ও সুর আমাদের আজকের গল্পের গান ও সুর তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে। এবছর তার ১০৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের আজকের নিবেদন গুপি গাইন বাঘা বাইন। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গুপি সমীশুব্র গাঙ্গুলি, বাঘা যুধাজিৎ ব্যানার্জি, মিউজিক অনুভব মুখার্জি। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন বাঘা বাইন। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন, আর তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিচ্ছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান জানত না, কিন্তু সে একটা গানই খুব করে গাইত। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারত না, তার দম আটকে আসত। যখন সে ঘরে বসে গাইত তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাত। যখন সে মাঠে গিয়ে গাইত তখন মাঠের যত গরু সমস্ত দড়ি ছিঁড়ে ভাগত। শেষে তার ভয় বাবার দোকানে আর খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে একটা বড় বাঁশ নিয়ে তাড়া করতে এসে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে তেড়ে আসতে বনের ভেতরে ঢুকে খুব করে গলা ভাঁজতে লাগলো। দেখো রে নয়ন মেলে। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে আর একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির আবার বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো, আর মাথা নাড়তো, চোখ পাকাতো, দাঁত খিঁচতো, ভ্রুকুটি করত। আর গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো, শেষে যখন সে বাঘের মতন খেঁকিয়ে উঠত তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা পাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি তা কেউ জানত না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা কি আর বন্ধ হবে? তাও কি হয়? গ্রামের লোক তখন পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সাটা দিই, কি বলো? আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। না না না, চি চি চি, কি ঠিক তো? শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি এবং তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো! তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি হলো মোষের চামড়ায়। বাঘা সেটা পেয়ে যার পণ্যায় খুশি হয়ে বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। কিন্তু ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো।
আর দিন কতক এইভাবে চললে কি যে হতো তা বলা যায় না। কিন্তু এরই মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিটাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও বাপু, নইলে আমরা সবাই পাগল হয়ে যাবো। যাও 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 দেখিনি দয়া করে। বাঘা আর কি করে, তখন কাজেই তাকে একটা অন্য গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন থাকতে না থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করল কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ক্ষুধার সময় নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে। আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, ও বাঁচলাম রে কাটুকা বাবা। তারপর এমনই হলো যে তাকে আর কেউ খেতেও দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে তেড়ে আসে। মার বেটাকে মার, তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকাচ্ছে বনে চলে যাওয়াই ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটি ঘাড়ে করে নিয়ে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে, এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিচ্ছু নাই, আছে খালি একটা ভারী ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু আর কেউ নয়, সে হলো গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে সে গুপিরই গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতন ভয়ে কাঁপে। শেষে একদিন ভাবল, এ বনে থাকলে কখন যে প্রাণটা যাবে, তার চেয়ে ভালো এই বেলায় এখান থেকে পালাই। এই বলে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আরেকটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভেতর থেকেই আসছে। তাকে দেখে ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করল, তুমি কে হে? বাঘা বলল, আমি বাঘা বাইন, তুমি কি? গুপি বলল, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বলল, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। আরে গ্রামের লোকগুলো তো গাধা, গান বাজনা কিচ্ছু বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আমার প্রাণটি আর থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। তাই তো, আমিও একটা জানোয়ারের ডাক শুনে পালিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো তো, এই জানোয়ারটাকে তুমি কোথায় বসে ডাকতে শুনেছিলে? বনের পূর্ব ধারে বট গাছের তলায়। ও আচ্ছা, সে তো আমারই গান শুনেছ গো। সেখানেও জানোয়ারের ডাক হবে। সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে, ওই হরতুকি তলায় বসে। হ্যাঁ, আরে সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি তো ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন দুজনার সে কি হাসি। বাবা বোঝো কাণ্ড, তুমিও আমায় জানোয়ার ভেবেছো, আমিও তোমায় জানোয়ার ভেবেছি। অনেক হেসে তারপর গুপি বলল, আচ্ছা ভাই, আমি যেমন গাইন তুমি তেমনি বাইন। আমরা দুজনে মিলে একসঙ্গে কিছু একটা করতে পারি না বলো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করতে পারি? কি করতে পারি? আচ্ছা ভাই, রাজামশাইকে গান শোনালে কেমন হয়? রাজামশাই, সে তো ভারী ভালো হয়। এই কথায় বাঘারও খুবই মত হলো। আচ্ছা শোনো 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 শোনো, বলছিলাম রাজামশাই যদি আমাদের গান বাজনা শুনে খুশি হন তাহলে কি চাইবো? কি চাইবো? অর্ধেক রাজত্ব যদি চাই। আর সঙ্গে রাজকন্যে। রাজকন্যে? সে তো ভারী ভালো কথা। তাহলে অর্ধেক রাজত্ব আর রাজকন্যে। হ্যাঁ, রাজকন্যে আর অর্ধেক রাজত্ব। হ্যাঁ হ্যাঁ। কাজেই তারা খানিক কথাবার্তার পরে ঠিক করলো যে দুজনায় মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে।
রাজামশাই যে তাতে খুশি হবেন তাতে তো ভুলই নাই। চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়ে পর্যন্ত দিয়ে দিতে পারেন। রাজামশাইকে গান শোনাবো, রাজামশাইকে গান শোনাবো, রাজামশাইকে গান শোনাবো। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে গিয়ে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়িতে যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু কিন্তু মেয়ে যে পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা পাবে কোথায়? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা নাই। পয়সা নাই, আমরা না হয় তোমাদের গে বাজিয়ে শোনাবো। বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও, করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে মেয়েকে বললে, আমরা চাঁদা করে পয়সা দেবো, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলকটি দেখে মেয়েরও তার বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল, কাজেই সে কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকা ভর্তি লোক, বসে বাজাবাড়ি বা জায়গা কোথায়? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে গিয়ে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরল, আর বাঘা তার ঢোলকে লাঠি লাগালো। তাহলে আমি একটু গলাটা সেদে নি। হ্যাঁ, সেদে দাও, আমিও বেঁধে নি। হ্যাঁ, সারে রে 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 গা 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 মা 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 মা। আর অমনি নৌকো শুদ্ধ সকল লোক ভীষণ চমকে গিয়ে গড়াগড়ি জড়াজড়ি করে এমন করলো যে নৌকোখানাই দিলেই উল্টো। তখন তো আর বিপদের কোনো অন্তই নাই। ভাগ্যিস বাঘার ঢোলকটি বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনার প্রাণ রক্ষা হল। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন ধরে সেই নদীর স্রোতে ভেসে ভেসে শেষে সন্ধেবেলায় এক ভীষণ বনের মধ্যে গিয়ে ঠিকল। সে বনে দিনের বেলাতে গেলেই ভয় প্রাণ উড়ে যায়, রাত্রে তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, এ তো বড়ই ভীষণ বন দেখছি, এখন কি করি বলো তো? করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আর আমাদের বিদ্যেটা না দেখিয়ে ছাড়ি কেন? হ্যাঁ, ঠিক বলেছো দাদা। মরতে যদি হয় তো ওস্তাদ লোকের মতো মরি, পাড়া গায়ে ভূতের মতো মরতে আমি রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করল। বাঘার ঢোলকটি সেদিন কিনা ভিজে ছিল, আর তাইতে তার আওয়াজটি হয়েছিল যার পণ্যাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। তাকে কাটি দাও বাঘা ভাই, এই শেষবারের মতো একটা কষিয়ে গান ধরি। হ্যাঁ, সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের গান থামছে না। সা 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 সাগারে বাঘেরে ভাগারে, সা 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 সাগারে বাঘেরে ভাগারে, মোরা দুজনারে বনেতে বাদারে, সা 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 সাগারে বাঘেরে ভাগারে, মোরা দুজনারে বনেতে বাদারে, সা 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 সাগারে বাঘেরে ভাগারে, এরা কারা ঘোড়ে ঝোপেতে আধার, মোরা দুজনার বনেতে বাদার, সা 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 সাগার বাঘেরে ভাগার, সা 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 সাগার বাঘেরে ভাগার, মোরা দুজনার বনেতে বাদার, এরা কারা ঘোড়ে ঝোপেতে আধার। বাঘা ভাই, এরা কারা? এমন সময় দুজনেরই মনে হলো চারদিকে কি যেন একটা কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সমস্ত গাছের ওপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো চলছে যেন আগুনের ফাঁটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলো সার।
আর তা দেখে আপনা হতেই বাঘার বাজনা গেল থেমে। সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে, পিঠ বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে, মুখ হাঁ হয়ে গেল। তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকঠকি ধরে গেল যে তাদের ছুটে পালাবারও জোর হইল না। ভূতগুলি কিন্তু তাদের কিচ্ছু করল না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপ, বাজা বাজা বাজা। এই কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলে, এ তো মন্দ মজা নয় গো, তবে একটু গেই দেখি না। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, গান ধরো গুপিদা। হ্যাঁ। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে থাকলো। সারে গা মা পা দা নি সা সা নি ধা পা মা গা রে সা। সে যে কি কারখানা হয়েছিল সে না দেখলে কি আর বুঝবার জো আছে? গুপি আর বাঘা তাদের জীবনে এমন সমজদারের দেখা কখনো পায়নি। সে রাত এমনই ভাবে কেটে গেল। ভোর হলে তো আর ভূতদের বাইরে থাকবার জো নেই, কাজেই তারা একটু আগে থাকতেই বললে, চল বাবা, মোদের গোদার ব্যাটার বিয়েতে তোদের খুশি করে দিব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বললে, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দেব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে যা গান বাজনা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বললে, আমরা এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কোনো কষ্ট না থাকে গো। এ কথায় ভূতেরা তাদেরকে একটি থলে দিয়ে বললে, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভিতর হাত দিলেই তা পাবি। আর কি চাস? গুপি বলল, আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বললে, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছ থেকে বিদায় নিয়ে সেই জুতো পায়ে দিয়েই বললে, আমরা তাহলে এখন আসি গো। হ্যাঁ, অনেক উপকার করলে। তবে আমরা এখন রাজবাড়ি যাব। রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজন একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তারা জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল এই হলো রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতন কতকগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে উঠে বলল, গুপি থতমত খেয়ে বললে, ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি গো। তাতে দারোয়ানগুলো আরো ভীষণ চটে গিয়ে লাঠি দেখিয়ে বললে, গুপিও তখন নাক সিটকে বললে, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতার গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজামশাইয়ের কাছে
রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই তখন ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ সেখানে গিয়ে উপস্থিত। জুতার এমনই গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটু আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক বা নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদেরকে দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতন ছুটোছুটি করতে থাকলেন। রাজবাড়িময় হুলুস্থুল পড়ে গেল। সিপাহী শান্তি সমস্ত খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা গেল ছুটে পালাতে, আর দুপা যেতে না যেতেই বেচারারা মাঠটা যা খেলো। জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিচ্ছু বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, এই শোনো, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো। তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় রে গুপি, হায় বাঘা। বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, আর তার মধ্যে একই বিপদ হলো। পেয়াদারা তাদের হাত পা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ফেলে রেখে দিল। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে অব্দি পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেটাই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, বাবা গো, ভেঙে দিয়েছে গো, গেল। ও গুপিদা, গুপিদা গো, ওরে বাবা, আরে ও গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার আমার ঢোলকটি হচ্ছে গেল দাদা। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বললে, হয় কি দাদা, ঢোল গিয়েছে, কিন্তু জুতো আর থলে তো আছে। আমরা নিতান্তই বেকু, তাই এতগুলো মার খেলাম। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভেতর থেকেই একটা মজা করে নিতে হবে। বাঘা এ কথায় একটু শান্ত হয়ে বলল, কি মজা দাদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করে নি, তারপর না হয় অন্য সব কথা ভেবে দেখব। এই বলে সেই ভূতের দেওয়া থলির ভেতরে হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। পোলাও! অমনি একটা সুগন্ধ যা বেরোলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি আর সেটা থলির ভেতর থেকে তুলে আনতে পারে? সে যা হোক কোনো মতে সেটাকে বের করে এনে তারপর থলিকে বলল, ভাজা ভাজা, ব্যঞ্জন ব্যঞ্জন, চাটনি চাটনি, মিঠাই মিঠাই, দই দই, রাবড়ি রাবড়ি, শরবত শরবত, শিখি দাও শিখি দাও, দাও দাও শিখি 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 দাও। দেখতে দেখতে খাবার জিনিস আর সোনা রূপার বাসনে ঘর ভরে গেল। গুপিদা, বাবা ভাই, দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় যে চলে গেল তা ঠিক নেই। তখন বাঘা বলল, গুপিদা, বলছি চলো এই বেলা পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। দাঁড়াও, দেখাই যাক না কি হয়। এ কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারল যে গুপিদা কিছু একটা মজা করবে। দুদিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবে। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভেতরে হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই। রাজ পোশাক চাই বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরান্নে কাপড় আর বাসন কখানি পুটুলি বেঁধে নিয়ে জুতা পায়ে দিয়ে তারা বলল, ভাই, এবার আমরা চলো মাঠে হাওয়া খেতে যাই। মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরে প্রকাণ্ড মাঠে চলে এসেছে।
সে মাঠের এক জায়গাতে তাদের পুঁটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে রাজবাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। দূর থেকে তাদেরকে আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল, মহারাজ, কি দুজন রাজা আসছেন। রাজাও তা শুনে ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি যার পণ্যায় আদর দেখিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তাদেরকে। আসুন আসুন আসুন। চমৎকার একটি ঘরে তাদের বসতে দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার আর অন্ত নেই। আরে না না, থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। আরে বাবা, এসবের আবার কি দরকার? তাদের পোশাক দেখে তিনি অবধি ভেবে নিয়েছেন যে ইনারা কত বড় রাজাই না হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, আহা, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনই ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে গেলেন। সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে, 3 দিন আগে যারা তার শোবার ঘরে গিয়ে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা গেল যে সেখানে কেউ নাই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটাছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পিয়াদাগুলোকে বকতে লাগলেন। পিয়াদারা হাত জোর করে বলতে লাগলো, হুজুর, হুজুর, আমাদের সত্যি কোনো কসুর নেই হুজুর। আমরা তো দরজায় তালা দিয়ে রেখেছিলুম আর আঁকা গোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলুম। কিন্তু হুজুর, ওদূরও তো মানুষ ছিল না, ওদূরও তো ছিল ভূত। নয়তো এর ভেতর থেকে কি করে পালালো হুজুর? আমাদের সত্যি কোনো কসুর নেই হুজুর, আমাদের সত্যি কোনো কসুর নেই। এই কথায় সকলের অবশ্য বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার ওপরে রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে এই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। আমারও তো ঘর বন্ধ ছিল, তাহলে তার ভেতরে এত বড় ঢোল নিয়ে ঢুকলো কি করে? তা শুনে সকলেই বলল, হ্যাঁ, ঠিক ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত, হ্যাঁ নিশ্চয়ই ভূত। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলটির কথা মনে করে বলল, মহারাজ, মহারাজ, বলি কি, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে না আপনার ঘরে রাখবেন না। হ্যাঁ মহারাজ, ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। রাজামশাইও বললেন, বাপ রে, ভূতের ঢোল ঘরে রাখবো? ওটাকে এক্ষুনি এনে পোড়াও। হ্যাঁ, যেই এ কথা বলা অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির যে কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে কি না কি করবে কে জানে। বাঘা ভাই, শান্ত হো, শান্ত হো বাঘা ভাই। আরে বাবা, কেঁদো না, কেঁদো না। আরে বাবা, ওরা সব বুঝে যাবে কিন্তু। বাঘা ভাই, তুমি শান্ত হও, একবার যদি ওরা জানতে পারে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ! এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে সে ছুটে পালিয়ে যায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় সেই যে জুতোগুলোকে পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই ভারী এক অসুখ হয়েছে, সে আর বাঁচবে না। আচ্ছা, রাজবৈদ্যকে একটা খবর দিলে কেমন হয়? ঠিক ঠিক, রাজবৈদ্যকে খবর দেওয়াই উচিত। রাজবাড়ির বৈদ্য ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যারপন্নায় গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে দিয়ে তার পেটের বেলেস্তেরা লাগিয়ে দেওয়া হলো।
তারপর বৈদ্য ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, আর তাতেও না সারলে আরো দুটো বেলেস্তারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবলে, বাবা 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 বাবা, বদ্যি ঠাকুর কি চমৎকারই না ওষুধ দিয়েছেন। দিতে না দিতে বেদনা একেবারে সেরে গেছে, একেবারেই সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরেই তার মনটা কতকটা ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে বেলেস্তারায় হাওয়া দিতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে চুপি চুপি বললে, ছি 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 বাঘা ভাই, যেখানে সেখানে অমন করে কাঁদতে আছে। দেখো দেখি এখন কি মুশকিলটাই না হলো। বাঘা বললে, আহা, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আবার ঢোলকটা পুড়িয়ে শেষ করে দিত। হ্যাঁ, এখন না একটু জ্বলুনি সহ্য করতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনই কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সভাতে ফিরে এলে দারোগা মশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি? কি কথা? মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা সেই দুই ভূত। আমি চিনতে পেরেছি। তাই তো হে, আমারও একটু কেমন যেন ঠেকছিল। তাহলে তো বড়ই মুশকিল হলো দেখছি। এখন বলো তো কি করা যায়? সে কি কাণ্ড! কি কাণ্ড! ওই দুটো ভূত! ভূত! তখন এ কথা নিয়ে সভার মধ্যে ভারী এক কানাকানি শুরু হলো। এই দুটো যদি ঘাড় মুটকে দেয়, ঘাড় মুটকে দেয়, যদি মম খেয়ে নেয়, নেয়, ওরে বাবা রে, কি হবে? বরঞ্চ রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দিক। রোজা যদি তাড়াতে না পারে তো তাহলে সেই দুটোকে পুড়িয়েই মারুন না। এই কথা কিন্তু সকলেরই খুব পছন্দ হলো। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, পুড়িয়ে মারুক, পুড়িয়ে মারুক, পুড়িয়েই মারুক। কিন্তু এর মধ্যে একটু মুশকিল দেখা গেল, এই যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তো আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তিতর্কের পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদেরকে বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পোড়া গেলেও বিশেষ ক্ষতি হবে না। তখন রাজামশাই বললেন যে, বেশ, তাহলে সেই ঢোলকটাকেও বাগান বাড়িতে নিয়ে গিয়ে রাখা হোক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ একেবারে চুকে যাবে। বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো আর জানে না যে এর ভেতরে কি ভয়ানক ফন্দি হয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে ভারী চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। গুপিদা, কি সুন্দর বাগান বাড়ি, তাই না? হ্যাঁ গো বাঘা ভাই, ইস, এখানে যদি একটু শান্তিতে সঙ্গীত চর্চা করতে পারতুম। তখন গুপি তাকে বললে, বাঘা ভাই, আমাদের আর এখানে থেকে কাজ নাই, চলো আমরা চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পারবো না, দুদিন এখানে না হয় রইলাম। আমার ঢোলকটি যদি সঙ্গে থাকতো। সেদিন বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, আর গুপি বাগানের এক জায়গাতে বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল, গুপিদা, গুপিদা, ও গুপিদা! তার সকল কথা বোঝা গেল না, খালি দেখো দেখো, দেখোই না, দেখছো দেখছো না। এই ডাকটাই কেবল শোনা যেতে লাগলো।
গুপি তখন ছুটে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলটা মাথায় করে নিয়ে পাগলের মতন নাচছে। ঢোল পেয়ে যে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় 8 ঘন্টা চলে যাওয়ার পর বাঘা একটু শান্ত হয়ে বলল, এই ঘরে আমার ঢোলটা, কি মজা, কি মজা গো, কি মজা। এই বলে সে আবার মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বলল, দাদা দাদা, এত দুঃখের পর যখন এই ঢোলকটা ফেরত পেয়েছি, রাত্রির বেলায় খাওয়া দাওয়ার পরে বারান্দায় বসে দুজনে খুব করে গান বাজনা করা যাবে। হ্যাঁ, করবে তো বলো। রাজামশাই কিন্তু ঠিক করেছেন, সেই রাত্রেই তাদেরকে পুড়িয়ে মারবেন। দারোগার ওপর হুকুম হয়েছে সেদিন সন্ধ্যায় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন ধরিয়ে দেবেন এবং তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতেই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। এদিকে দারোগা মশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমলেই ঘরে আগুন দেবে। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে তখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমলে তিনি সেখান থেকে যাবেন না। তখন গুপি বাঘাকে নিয়ে বিছানায় পড়ে নাক ডাকাতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে ঘরের লোকজন সব চলে গেছে, কারো কোনো সারা শব্দ নেই। গুপিদা, বলো। মনে হচ্ছে কেউ নাই, সবাই চলে গেছে। ঠিক বলেছ। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তাহলে চলো যাই, একটু বাজনা বাজাই। প্রস্তাব মন্দ নয়। তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগা মশাই তার লোকেদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি। খবরদার, ভালো করে আগুন না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগা মশাই ভাবছেন, এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল আর গুপি গান ধরে দিল। ও রাজা শোনো শোনো শোনো, শুন্ডি রাজা শোনো, রাজা শোনো, মোরা বড় খুশি, ভারী খুশি, বড় খুশি, বেজায় খুশি তোমার দেশে এসে। এদেশের নাই তুলনা, নাই তুলনা, এদেশের নাই তুলনা। এদেশের মাটিতে যে ফলে সোনা, মাটিতে যে ফলে সোনা। এদেশের কত বাহার, কত যে রূপ, কত যে গুণ যায় না গোনা। ও রাজা, মোরা বড় খুশি হলাম তোমার দেশে, এমন দেশে, শুন্ডি দেশে এসে। তখন আর দারোগা মশাই বা তার লোকেদের কারোর সেখান থেকে নড়বার অব্দি জোর হইল না। সকলকে পুড়ে মরতে হলো। আর ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েই ছিলেন, তার দলের অতি অল্প লোক বেঁচে ছিল।
সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আরও 2-4 লোক রাজসভাতে এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে দেখেছে স্বচক্ষে। তখন রাজামশাই সে যা কাঁপুনি, সেদিন আর তার সভাতে বসাই হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভেতরে আর বাইরে পর্যন্ত এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভেতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে গিয়ে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর তাদের মা বাপকে একবারটি দেখে যায়। বনের কাছে এসে বাঘা বলল, গুপিদা, ও গুপিদা, এইখানেই না তোমায় আমার প্রথম দেখা হয়েছিল? হ্যাঁ। ও গুপিদা, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে বলো? ঠিক বলেছো ভাই, তবে আর দেরি কেন, এখনই শুরু করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3। যা চাই পড়তে খাইতে পারি, 1 নম্বর 1 নম্বর। যেখান খুশি যাইতে পারি, 2 নম্বর 2 নম্বর। সানি ধাপা মাগারে সাগাইতে পারি, 3 নম্বর 3 নম্বর। কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বর। এরই মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটেছে। এক দল ডাকাত হাল্লার রাজার ভান্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটে এসেও তাদেরকে ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের মধ্যে দিয়েই যাচ্ছে। কিন্তু সে গান একবার শুনলে তো তার শেষ অবধি না শুনে চলে যাওয়ার জো নেই। কাজেই ডাকাতদের সেখানে দাঁড়িয়ে পড়তে হলো। সারা রাত্রের ভিতরে সে গান বাজনাও থামল না, আর ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটল না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদেরকে ধরে ফেলল। এই ধরো ধরো, ওদের ধরো, বন্দি করে আমাদের সাথে নিয়েও চলো। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। এই তাই নাকি, তাই নাকি, তোমাদের জন্যই হলো নাকি? বাবা 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 বাবা। রাজকুমারেরাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আমি কোনো দিনও শুনিনি। তুমি এদের সঙ্গে নিয়ে যাবে বাবা? কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমাদের সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হল। এই কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের মা বাবার অনুমতি নিয়েই আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা বেশ, এই 2 দিন আমরা বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের বাপ মাকে দেখে 2 দিন পরে এসে এইখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে শোক মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, ওই যে এসে বাঘা বেটা আবার আমাদের হাট জ্বালিয়ে মারবে। মার বেটাকে মার। শুনুন না, শুনুন, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব। না 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 না, ওইসব আমি বুঝি না। এইখানে কোনো বাজানো টাজানো হবে না, তুমি এখানে থাকবে। বাজাবো টাজাবো না। সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিচিয়ে তার বাপ মায়ের মৃত্যুর কথা বলে এই বড় বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো।
শুনবে না তো? সোজা কথা কানে যাবে না, তাই তো? এই মার ওঠে। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল তারা। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতন খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। গুপিদা, গুপিদা, ও গুপিদা, গুপিদা, ও গুপিদা। আরে বাঘা ভাই, কি হয়েছে তোমার? এই দশা কেন? দাদা গো, বড্ড বেঁচে গেছি। ও মূর্খগুলো আরেকটু হলেই আমার ঢোলটা ভেঙে দিয়েছিল। বাঘা ভাই, তুমি দুঃখ করো না, তুমি দুটো দিন আমার বাড়িতে থাকো। বেশ। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পর গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে গেল, শোনো, তোমরা তৈরি হয়ে থাকবে কেমন? আমি আবার ছুটি পেলেই তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশে বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কোনোদিন হয়নি, হবেও না। রাজামশাই তাদেরকে ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও তিনি থাকতেই পারেন না। নিজের দুঃখ সুখের কথা তিনি গুপির কাছে সব বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই কি যেন ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। এত সংখ্যক সৈন্য, হাজার খানিক গোজ, কয়েকশো অশ্ব, ভারী কষ্ট। শেষে একবার তিনি গুপিকে বললেন, বাবা গুপি, বড় মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই যে গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন না, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারণা তার কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখি না, ক্ষতি তো কিছু হবে না। দেখো, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এই কথায় গুপি যার পণ্যায় খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে কিছু একটা করবই করব। দেখো, আমার শুধু একটা কথায় ভয় হচ্ছে, জানো, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি ওই জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কোষে ছুট দিতে যাব আর মার খেয়ে ছাড়া হব। ওই এমনি করে দেখো না, ওই সেবারে আমাদের গায়ে মূর্খগুলোর হাতে আমার কি দশা হলো। তুমি ভয় পাচ্ছ কেন বাঘা ভাই? আমি তো আছি, মোরা যে মানিকজোর। সে যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা যা দেখতে পেল তা বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় এসে উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনইতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। গুপি আর বাঘা এর সবটাই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটি বের করে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভেতর থেকে যা মিঠাই বেরোলো তা আর বলবারই নয়। তেমন মিঠাই কেউ কোনোদিন খায়নি, চোখেও দেখেনি। চেখে দেখা তো দূরের কথা। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়ায় গিয়ে বসল। নিচে খুব পূজার ধুম ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলে সীমা নেই।
অঙ্গিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝড়াত করে মিঠাইগুলোকে ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়া আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপধুনা আর আলোর ধোঁয়ার ভেতর থেকে কেউ তাদেরকে দেখতেই পেল না। মিঠাইগুলো আঙ্গিনাতে পড়তেই অমনি কোলাহল গেল থেমে। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটও দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু কামড়ে মুখে পুড়ে দিল। দিয়েই আর কথাবার্তা নেই। সে 2 হাতে আঙ্গিনা থেকে মিঠাই তুলে খালি খাচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে, কি স্বাদ, কি স্বাদ, অমৃত 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 খাচ্ছি যেন আমরা। তখন সেই আঙ্গিনা শুদ্ধ লোক মিঠাই খাওয়ার জন্য পাগলের মতন কাড়াকাড়ি আর কিচির মিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলেছে যে, মহারাজ মহারাজ ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন মহারাজ। সে যে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতেই পারছি না মহারাজ। কি কি বলো বলো মহারাজকে বলো। হ্যাঁ মহারাজ, ঠিক 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 বলেছে মহারাজ। সে কথা শুনবা মাত্র রাজামশাই প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠান ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য প্রসাদের একটু গুঁড়ো অবধি পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের তো ভারী অন্যায় দেখছি। পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়োও রাখো না। তোমাদের সকলকে ধরে না আমি একেবারে শুলে চড়াবো। এ কথায় সকলে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি মহারাজ? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোন দিক দিয়ে যে পুড়িয়ে গেল মহারাজ, সে আর কি বলবো। এই এই তুমি বলো না মহারাজকে, বলো না। মহারাজ, আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন না মহারাজ। কালকের যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তখন বললেন, আচ্ছা তাই হবে, তবে খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই 1 প্রহর বেলা থাকতে তিনি ঠাকুরবাড়ির আঙ্গিনায় এসে আকাশপানে তাকিয়ে বসে আছেন, আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আজ পূজার ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ। সবাই ভাবছে যে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরো ভালো প্রসাদ দেবে। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরো আশ্চর্য রকম মিঠাই নিয়ে গিয়ে মন্দিরের চূড়োয় বসল। আজ তার পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে চেয়ে বসে আছে। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে 2 হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে যা নাচনটা নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে দাঁড়ালো রাজার একেবারে সামনে। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন এই বলে কে আগে গড় করবে তা ভেবে পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, জয় হোক, জয় হোক মহারাজ। তোমার নাচ দেখে আমরা ভীষণ তুষ্ট হয়েছি। এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। কোলাকুলি? রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি,
সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো, আর সকলে কেই বলে চিৎকার করতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বললে, আমাদের প্রাসাদে। এই বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে নিজেদের ঘরে গিয়ে উপস্থিত। ঠাকুরবাড়ির আঙ্গিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে গিয়ে বলল, কি আশ্চর্যই কাণ্ড দেখলাম! রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন। দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। নিজে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন সেই ভূত দুটো তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না। আমি 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 200 মোষ মেরে তোমাদেরকে পুজো করব, আমাকে খেও না। মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূতও নই, আর আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বললে, মহারাজ, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হ্যাঁ, ধরে এনেছো? তাকে নিয়ে এসো। দুই রাজার যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে আনা হয়েছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। এই প্রাণে মেরো না, জীবন কেড়ো না, শুধু রাজ্যটা কেড়ে নাও। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, এই তোমরাই আমাকে বাঁচিয়েছো। হ্যাঁ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। তাই তোমাদের দুজনকে শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা দান করলাম। তখন খুবই একটা বড় ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার রাজার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলো। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে? গুপিদা, সবকিছু তো ভালোই ভালোই মিটলো, তাই এবারে একটা গান ধরো না। আজকে মোদের আরাম বড়, শেষ হয়েছে মোদের কাজ। আজকে মোদের আরাম বড়, শেষ হয়েছে মোদের কাজ। ভূত ছাড়ানোর শেষে মোরা ফিরবো এবার দেশে। ভূত ছাড়ানোর শেষে মোরা ফিরবো এবার দেশে। সিংহাসনে বসে আবার হব মহারাজ। সিংহাসনে বসে আবার হব মহারাজ। তোমরা যে যেখানেই থাকো মোদের ভুলো নাকো। যে যেখানেই থাকো মোদের ভুলো নাকো। তোমরা রবে মোদের মনে সকাল থেকে সাজ। তোমরা রবে মোদের মনে সকাল থেকে সাজ। সকাল থেকে সাজ, সকাল থেকে সাজ। এতক্ষণ আপনারা শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প গুপি গাইন বাঘা বাইন। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গুপি গাইন সমী শুভ্র গাঙ্গুলি, বাঘা বাইন যুধাজিৎ ব্যানার্জি, ভূতের রাজা শুভারুণ বসু, শুন্ডির রাজা সৌম্য মুখার্জি, শুন্ডির রানীমা তনুশ্রী সাহা, হাল্লার রাজা অনিকেত চক্রবর্তী, দারোগা আর্য জানা, বৈদ্যমশাই কল্যাণ সরকার, রাজকুমার অঙ্কন মণ্ডল, গ্রামের মোড়ল রীত ব্যানার্জি, চরণদার সন্দীপ দেবনাথ, রাজসভার লোক যথাক্রমে অরণ্য দত্ত এবং অমিত পয়রা, গ্রামের লোক অরিজিৎ রয় চৌধুরী, সুকন্যা ব্যানার্জি,
অনিকেত, সন্দীপ, সমীশুভ্র, হৃদ, আর্য জানা, অমিত এবং সৌম্য। মিউজিক অনুভব মুখার্জি। সিঙ্গার আর্য জানা। ভয়েস অ্যাসেম্বল সন্দীপ দেবনাথ। মিক্সিং সৌম্য মুখার্জি এবং পোস্টার ডিজাইনে পাপিয়া পাল। বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে শান্ত কর্মকারকে। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।